আমরা তো সবাই জানি যে নবজাতক শিশুরা জন্মের ঠিক পরপরই উচ্চস্বরে কান্না শুরু করে, কিন্তু তারা জন্মের পরপরই এভাবে কান্না কেন শুরু করে? এই প্রশ্নটা কি আপনার কখনো মাথায় এসেছে? আপনি কি জানেন মহাকাশে গিয়ে ঢেকুর তোলা অসম্ভব কাজ? আপনি হয়তো এটা জানেন না যে অন্যান্য দেশের সকল মানুষের মধ্যে ঘামের গন্ধ থাকলেও কোরিয়ানদের ঘামে কোনো গন্ধই নেই। গাছের প্রাণ আছে এটা তো জানেন আপনি, কিন্তু গাছ যে কথা বলে সেটা কি জানতেন? হয়তো এই কথাগুলো শুনে আপনি ভাবছেন এমন আবার হয় নাকি? এই আজব পৃথিবীতে যে কত আজব আজব ঘটনা ঘটে তা অনেকেই আমরা জানি না, হয়তো কেউ কখনো এমনটা ভেবেও দেখেনি। তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এইসব অসাধারণ আর অবিশ্বাস্য ফ্যাক্টস। নাম্বার 1, জন্মের পরেই নবজাতক শিশু উচ্চ স্বরে কাঁদতে শুরু করে। তার কান্নার মধ্য দিয়ে সে জানান দেয় পৃথিবীতে আসার কথা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন জন্মের পরপরই একটা বাচ্চা এভাবে কেন কান্না শুরু করে? সে কি ভয়ঙ্কর কিছু দেখতে পায় যা সাধারণ মানুষ দেখতে পায় না? তবে জেনে নিন, জন্মের পর যদি কোনো নবজাতক কান্না না করে তবে তার পশ্চাৎ দেশে থাপ্পড় মেরে তাকে কাঁদানো হয়। এখন প্রশ্ন হলো, জন্মানোর সঙ্গে নবজাতকের কান্নার কি সম্পর্ক? কেন এবার সে এভাবে গলা ফাটিয়ে কেঁদে ওঠে? জন্মের আগে নবজাতক মায়ের দেহের সঙ্গে সংযুক্ত অ্যাম্বিলিক্যাল কর্ড বা নাভিরজ্জুর মধ্য দিয়ে শ্বাস নেয়। জন্মের কয়েক সেকেন্ড পর শিশু নিজে থেকে শ্বাস নেওয়া শুরু করে। শিশু যখন গর্ভের বাইরে আসে তখন শরীরের বিভিন্ন ফ্লুইড নিঃসরণের ফলে আটকে যায় তার হৃৎপিণ্ডের শ্বাস প্রশ্বাসের পথ। তখন শিশু চিৎকার করে কাঁদতে শুরু করে। এই কান্নার ফলে পরিষ্কার হয়ে যায় তার শ্বাস প্রশ্বাসের পথ। তারপর সে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে। তাছাড়াও জন্মের পরে শিশুর কান্না করার আরো একটি কারণ আছে। এর আরো একটি কারণ হচ্ছে মায়ের পেটে থাকাকালীন একটি শিশু পানির একটি থলের মধ্যে থাকে, অর্থাৎ সেই শিশুটি একটি জলজ প্রাণী থাকে। আবার মায়ের পেটের ভেতরে সে খুব গুটিসুটি ভাবে 9 মাস পার করে, আর সেই পরিবেশের সাথেই সে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয় তখন সে হঠাৎই কয়েক সেকেন্ডের মধ্যেই জলজ থেকে স্থলজ প্রাণীতে রূপান্তরিত হয় আর কমপ্লিটলি ওপেন একটা বিশ্বে উন্মুক্ত হয়ে যায়। তখন সেই বাইরের পৃথিবী, বাইরের আবহাওয়া এবং ঠান্ডা বাতাসের কারণে ভয়ভীত হয়ে যায়, আনকমফোর্টেবল ফিল করে। আর শিশুদের কাদার এটিও আরেকটি কারণ। নাম্বার 2, ব্ল্যাক সোয়ালোয়ার ফিশ। হয়তো অনেকেই চেনে না, এটি সমুদ্রের গভীরে বসবাস করে। আপনি জেনে অবাক হবেন এই মাছগুলো তাদের চেয়ে 2 গুণ বড় শিকার খেতে পারে। এখন নিশ্চয়ই ভাবছেন এটা কি করে সম্ভব? এটা সম্ভব কারণ এদের চোয়ালের জন্য। এই মাছ যখন হা করে তখন শিকার সরাসরি তার পেটে চলে যায়, আর এদের পেট বেলুনের মতো ফুলে ওঠে। তাই এদের চেয়ে বড় শিকার এরা অনায়াসেই নিজেদের পেটে জায়গা করে নিতে পারে। নাম্বার 3, কৌন বনেগা করোড়পতি। এই শোটি দেখেছেন নিশ্চয়ই সবাই। এই শোটিতে কোটি কোটি টাকা যারা জেতে তাদেরকে এই টাকাগুলো কে দেয়? কখনো কি মনে প্রশ্ন জেগেছে? আসলে এই টাকাগুলো দেয় সনি টিভির অ্যাড স্পন্সররা। কিন্তু আপনি কি জানেন তাদেরকে কিন্তু পুরো টাকা দেওয়া হয় না। আয়কর আইনের 115 বিবি ধারা অনুযায়ী 1 কোটি টাকা জিতলে তার থেকে 30% সরকারকে দিতে হয়, আর বাকিটা দেওয়া হয় তাদেরকে। মানে 1 কোটি থেকে সরকারকে দিয়ে দিতে হয় প্রায় 30,20,000 টাকার মতো। নাম্বার 4, ঘামের দুর্গন্ধের জন্য দায়ী চামড়ায় থাকা যত ব্যাকটেরিয়া। তারা ঘামের সঙ্গে মিলিত হয়ে বদগন্ধের সৃষ্টি করে। যার শরীরে এই ব্যাকটেরিয়া যত বেশি তার ঘামেও দুর্গন্ধ তত বেশি। তবে বয়ঃসন্ধিতে পৌঁছানোর পরে বিশেষ কিছু হরমোন যখন বগলের তলায় থাকা অ্যাপোক্রিন ধর্মগ্রন্থগুলোকে প্রভাবিত করে, তাদের সক্রিয় করে তোলে, তখনও সমস্যা হয়। সেখান থেকে যেই ঘাম বের হয় সেটা দুর্গন্ধযুক্ত। দেখা গেছে অ্যাপোক্রিন গ্রন্থি থেকে নিঃসৃত ঘামে থাকা প্রোটিন ও লিপিড চামড়ায় থাকা ব্যাকটেরিয়াদের খুব প্রিয়। আর আমাদের শরীরে ABCC11 জিনের জন্য এই ব্যাকটেরিয়ার সাথে মিশে ঘামের গন্ধ তীব্র হয়। কিন্তু 99% কোরিয়ানদের ABCC11 জিন না থাকায় তাদের ঘামে তেমন কোনো গন্ধই পাওয়া যায় না, যা আমাদের দেশ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ সব দেশের মানুষের ঘামে পাওয়া যায়। তাই বলা যেতেই পারে যে আমাদের ঘামের গন্ধ দুর্গন্ধ, কিন্তু কোরিয়ানদের ঘামের গন্ধই নেই। নাম্বার 5, পৃথিবীতে অনেক অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটে। তার কিছু কিছু আমাদের অবাক করে, আবার কিছু কিছু চোখ এড়িয়ে যায়।
টিকটিকির লেজ খসে পড়ার ব্যাপারটা ঠিক সেরকমই। ঘরের দেয়ালে বা সিলিং এ ঝুলে থাকতে দেখা যায় এদেরকে। কখনো কখনো দেখা যায় এদের লেজের একাংশ খসে পড়ে আছে। আবার বাচ্চারা হাত দিয়ে ধরতে গেলেও খুব সহজেই খসে পড়ে যায় টিকটিকির লেজ। কিন্তু এর কারণটা কি? এর উত্তর খোঁজার জন্য বিজ্ঞানীরা বিস্তর গবেষণা করেছেন। ঘেটে ঘুটে দেখেছেন টিকটিকির শরীরের অন্যান্য অংশের চেয়ে লেজটা ভীষণ দুর্বল। ফলে এটা নিশ্চিত যে টিকটিকির লেজ খসে পড়ার বিষয়টি কোনো দুর্ঘটনা নয়। বিপদে পড়ার পরেও এদের লেজ শরীরের সঙ্গে লেগে থাকে, কিন্তু তখনই খসে পড়ে যখন বিশেষ এক রাসায়নিক উৎপাদন করে তারা। এই রাসায়নিকের প্রভাবেই এমন অদ্ভুত ঘটনা ঘটে। মজার ব্যাপার হলো খসে পড়ার পরও কিন্তু লেজটা নড়াচড়া করতেই থাকে। এর ফলে শিকারী প্রাণী কিছুক্ষণের জন্য হলেও বিভ্রান্ত হয়ে যায় টিকটিকিকে ধরবে নাকি জ্যান্ত লেজ। অতএব সহজেই অনুমেয় টিকটিকির কাছে লেজ খসানো বা গা বাঁচানো কিংবা প্রাণ বাঁচানোর অন্যতম এক অস্ত্র। নাম্বার 6, কখনো ঢেকুর তোলেনি এমন মানুষ হয়তো নেই, কিন্তু আপনি কি জানেন মহাকাশে ঢেকুর তোলা অসম্ভব। পৃথিবীতে আমরা খাওয়া দাওয়া করার পর মধ্যাকর্ষণের টানে খাবারের শক্ত অংশ পাকস্থলীর নিচের দিকে গিয়ে এর ওপরের তরল অংশ এবং সবচেয়ে ওপরে বায়ু থাকে। ঢেকুর তুললে তাই ওপরের বাতাসটাই বের হয়ে আসে, কিন্তু মহাকাশে তা ঘটে না। মহাকাশযানে ভরশূন্য পরিবেশে গ্র্যাভিটি না থাকায় আপনি কিছু খেলে কঠিন তরল ও বায়বীয় পদার্থ একসাথে মিশে যায়। ফলে ঢেকুর তুলতে গেলে শুধু বাতাস নয় বরং খাবারও চলে আসবে মুখে। ফলে ঢেকুর তোলার পরিবর্তে বমি করে দেবেন আপনি। এই বমি আবার বাথরুম বেসিনে ধুয়ে ফেলবেন, সেটাও কিন্তু সম্ভব নয়। এসব কারণে মহাকাশচারীদের ঢেকুর তোলাকে অনুৎসাহিত করা হয়। নাম্বার 7, আপনি কি জানেন পৃথিবীতে এমনও এক দুষ্টু পাখি আছে যে নিজের জঙ্গলে নিজেই আগুন লাগিয়ে দেয়। এই পাখিটির নাম হচ্ছে ফায়ার হক। আর এমনটা সে খাবারের জন্য করে। সে একটি গাছে প্রথমে আগুন লাগানোর চেষ্টা করে। যখন আগুন লেগে যায় তখন সে একটি লাঠি নিয়ে জঙ্গলে ফেলে দেয়, আর সেখান থেকেই আগুন জঙ্গলে লেগে যায়। তখন সেখানকার পশু পাখি যখন বাইরে বেরিয়ে আসে তখনই সে নিজের শিকারকে ধরে খেয়ে ফেলে। নাম্বার 8, পুরুষ মানুষের মৃতদেহ পানিতে উপর হয়ে ভাসে কেন বলতে পারেন? আসলে বিজ্ঞানের মতে পুরুষ মানুষের কঙ্কাল পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এদের বুকের হাড় বেশি চওড়া, কাঁধের হাড়ও বেশ চওড়া। এর ফলে শক্ত ও ভারী পেশি পুরুষ মানুষের বুকে নারীদের অপেক্ষা বেশি থাকে। তাই নারীদের তুলনায় পুরুষের বুকের ওজনও বেশি। বুকের ওজন বেশি হওয়ার কারণে বুক পানিতে ডুবে থাকে এবং পিঠটা ভেসে থাকে, মুখ উপর হয়ে ডুবে থাকে। এ কারণে পুরুষ মানুষের মৃতদেহ উপর হয়ে পানিতে ভাসে। অপরদিকে নারীদের কোমরের হাড় সন্তান ধারণের জন্য বেশি চওড়া, তাই এদের কোমরের পেছনের পেশির সংখ্যা এবং ওজন পুরুষের তুলনায় বেশি। সুতরাং নারীদের মৃতদেহ পানিতে পড়লে কোমরের পেছনের অংশ তলিয়ে যায় আর বুকের অংশ ভেসে থাকে এবং মাথা চিত হয়ে ভাসে। নাম্বার 9, যদি বলি গাছেরও জীবন আছে, সবাই কি বলবেন? সবাই বলবেন এ আর নতুন কি, আমরা তো সবাই জানি। কিন্তু আমি যদি বলি গাছেরা কথা বলে, কি না না আমার মাথা খারাপ হয়ে যায়নি? তার আগে আপনি একটু কিছু জেনে নিন বিজ্ঞান কি বলছে। 2015 সালে প্রকাশিত ব্রিটিশ বই দ্য হিডেন লাইফ অফ ট্রিজ এ দাবি করা হয় গাছেরা আসলে একে অপরের সাথে কথা বলতে পারে, কমিউনিকেট করতে পারে। কিন্তু আসলে কি তা সত্যি? লেখক পিটার ওলেবেন কিন্তু তাই বলছেন। তার মতে গাছ যে শুধু যোগাযোগ করতে সক্ষম তাই নয়, এরা সামাজিক প্রাণীও বটে। এদের মধ্যে একটা বিস্তৃত নেটওয়ার্ক ছড়িয়ে আছে, অনেকটা একপাল পশুর মতো। ওলেবেন মনে করেন গাছেরা ইলেকট্রিক সিগন্যাল ব্যবহার করে যোগাযোগ করে, বন্ধুত্ব করে, এমনকি কোনো আঘাতপ্রাপ্ত গাছকে বছরের পর বছর বাঁচিয়েও রাখতে পারে। যেমন ঘাস কাটার সময় একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ে, এই ঘ্রাণ তৈরিতে যে কেমিক্যালগুলো কাজ করে সেগুলোই অন্য সব ঘাসকে সতর্ক করে দেয় আক্রমণের ব্যাপারে, অথবা পোকামাকড়কে ডেকে আনে তাদের রক্ষা করতে। এই ঘ্রাণটি আসলে তাদের কান্না বা সাহায্যের আকুতি দুটোই হতে পারে। লেখকের উদাহরণ হিসেবে একটি ঘটনা উল্লেখ করেছেন। কয়েক বছর আগে বিজ্ঞানীরা আফ্রিকান জঙ্গলে একটি বিশেষ ঘটনা লক্ষ্য করেছিলেন। তারা দেখেন যে একপাল জিরাফ অ্যামব্রেলা থার্ন অ্যাকাসিয়াস গাছের পাতা খাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই অ্যাকাসিয়াস গাছ নিজের পাতার মধ্যে এমন কিছু বিষাক্ত উপাদান ছড়িয়ে দিয়েছিল যে জিরাফের দল গাছের পাতা খাওয়া ছেড়ে দিয়ে সরে গিয়েছিল। কিন্তু জিরাফেরা সরে গিয়ে অন্য একটা অ্যামব্রেলা থার্ন অ্যাকাসিয়াস গাছের পাতা খেতে শুরু করেনি, বরং তারা 100 মিটার দূরে গিয়ে অন্য আরেক জাতের গাছের পাতা খেতে শুরু করে। তার মানে দাঁড়ায় প্রাণীকুল হয়তো বুঝতে পারে যে একই স্থানের গাছেরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে। যখন গাছেরা দুর্বল হয়ে যায় বা অসুস্থ হয়ে পড়ে, তারা তাদের আশেপাশের বাতাসে এমন কিছু মলিকিউল ছড়িয়ে দেয় যা অন্য গাছ গ্রহণ করে। হতে পারে তা একই জাতের বা অন্য জাতের কোনো গাছ।
ফলে এই গাছগুলো সতর্ক হয়ে যায় এবং ওই রোগের প্রতিরোধী হয়ে ওঠে। এই বৈশিষ্ট্যগুলো গাছে হঠাৎ দেখা দেয় না, বরং যেসব গাছেরা নিজেদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে তাদের জিনগত পরিবর্তনের কারণে দেখা যায়। এটারও প্রমাণ রয়েছে। এক এলাকার গাছ থেকে নির্গত কেমিক্যালস অন্য এলাকার থেকে কিছুটা ভিন্ন হয়। মানে গাছেরা যে শুধু কথা বলে তা নয়, এলাকা ভেদে তাদের ভাষা এবং আঞ্চলিকতাও রয়েছে। কি আজব ব্যাপার, তাই না? নাম্বার 10, আমাদের মধ্যে একটি প্রবাদ প্রচলিত আছে যে 9 মণ ঘি ঢেলে তপস্যা করলেও কুকুরের বাঁকা লেজ কোনোদিনই সোজা হবে না। অর্থাৎ কুকুরের লেজ বাঁকা আছে এবং বাঁকাই থাকবে। তো চলুন জেনে নিই কুকুরের লেজ কেন বাঁকা থাকে। ব্যাপারটা ভালোভাবে বুঝুন। কুকুরের লেজের পেশি খুবই নমনীয় হয়ে থাকে যাতে তাদের লেজ নাড়াতে সুবিধা হয়। কুকুরের লেজের কসেরুকা মানে চুলের যে গাঁথনি, সেই গাঁথনির জন্যই কুকুরের লেজ বাঁকা হয়ে থাকে। কিন্তু আপনি যদি কুকুরের লেজ ধরে দীর্ঘদিন সোজাভাবে রাখেন তাহলে সেটি কিছুটা সোজা হলেও হতে পারে কসেরুকার পেশির পরিবর্তনের কারণে। বিয়ে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যে দিনটার পর থেকে আমাদের জীবনের নতুন একটা সূচনা হয়। আর এজন্যই এই বিয়ের দিনটা নিয়ে আমাদের মধ্যে আছে অনেক অনেক স্বপ্ন। কিন্তু আমার মতে বিয়ের অনুষ্ঠান করা কোনো সেন্সিবল বা লজিক্যাল মানুষের পক্ষে উচিত না। নাও ডোন্ট গেট মি রং, আমি বিয়ের বিপক্ষে কিছু বলছি না। বিয়ে করুন, কিন্তু ধুমধাম ভাবে না, অনুষ্ঠান করে নয়। কোর্ট ম্যারেজ করুন বা মন্দির মসজিদের মতো পবিত্র স্থানগুলোতে করুন। আপনাদেরকে জানাবো বিয়ের অনুষ্ঠানের কারণে আমাদের সমাজে কত বড় বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। আর এসব সত্য জানার পর আপনিই না হয় ডিসাইড করবেন যে নিজের বিয়েতে আপনি অনুষ্ঠান করবেন নাকি করবেন না। অজানাকে জানার ইচ্ছে কিছু মানুষের চিরন্তন, আর কিছু মানুষ আছে যারা নিজের পরিবার সম্পর্কে খোঁজই নেয় না। শুধু অজানাকে জানলেই হবে না, নিজের আশেপাশের সবকিছুকেও জানতে হবে, তবেই আপনি প্রকৃত মানুষ হতে পারবেন। অজানাকে জেনে হয়তো আপনি অনেক দূর যেতে পারবেন, কিন্তু সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াটার মজাই আলাদা। তাই শুরুটা হতে হবে আশপাশ থেকে, তখন দেখবেন এই জানার ইচ্ছা আপনাকে নিয়ে যাবে বহুদূর। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।